ফুটবল যেরকমভাবে ভারতের মধ্যে জনপ্রিয় খেলা, আর ভারতের মধ্যে বাঙালিরা ফুটবলের সাথে যেরকমভাবে যুক্ত রয়েছেন, কলকাতায় ইস্টবেঙ্গল মোহনবাগান মহারানের যে জনপ্রিয়তা, যে মাঠের ভিড় আমরা লক্ষ্য করি, একই ধরনের জনপ্রিয়তা ত্রিপুরার মধ্যেও আনা সম্ভব। ত্রিপুরা আর পশ্চিমবাংলার মানুষের মধ্যে ভাষা, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, উৎসব পালন সবই এক। তো এরকম জায়গায় ফুটবল প্রেমও এক। আমি সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি নির্বাচিত হওয়ার পর ভারতের সমস্ত প্রদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা জানি যদি আমরা একটা ভালো ভারতীয় দল, জাতীয় দল তৈরি করতে চাই, সেই জাতীয় দল তৈরি করতে গেলে স্টেট ডেভেলপমেন্ট প্রথমে আবশ্যক। আমরা যদি কেবলমাত্র সীমিত 30-40 জন খেলোয়াড়কেই বেছে নিয়ে, যে খেলোয়াড়েরা হয়তো কোনো এক বিশেষ টুর্নামেন্ট থেকে নির্বাচিত হয়ে এসেছেন, আর যে রাজ্যগুলোতে মনে করুন আই লিগ বা আইএসএলের সেই প্রচার প্রসার নেই, তাহলে সেখানকার ছেলেরা কি ফুটবল খেলবে না? কেবলমাত্র যদি ওই দুটো টুর্নামেন্টেই খেলার খেলোয়াড়েরা নির্বাচিত হন জাতীয় দলে, তাহলে ভারতের একটা বিশাল অংশ ফুটবলের মূল স্রোতের বাইরে থেকে যাবে। ত্রিপুরা থেকে যেহেতু আইএসএল বা আই লিগের কোনো দল নেই, সেহেতু যদি ত্রিপুরায় সভাপতি হিসেবে আমি ভিজিট না করি, ত্রিপুরার লিগ কীরকম চলছে সেই বিষয়ে যদি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, সচিব এবং তার সদস্যদের সাথে আলোচনা না করি, তাহলে ত্রিপুরার ফুটবল সম্পর্কে আমাদের সম্যক ধারণা হবে না। সেহেতু আজকে আমি এসেছিলাম এখানে। আমি ধন্যবাদ জানাচ্ছি এখানকার প্রণব সরকার এবং অমিত চৌধুরী মহোদয়কে। তারা যেরকমভাবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এবং মাননীয় মেয়র এখানকার আগরতলার শ্রী দীপক মজুমদার, তাদের দুজনের সাথে আমার একটি বৈঠকের ব্যবস্থা করেছেন। সেখানে আমার বিশেষ আলোচনা হয়েছে কিভাবে ত্রিপুরা রাজ্যে ফুটবলের উন্নতি ঘটানো যায়, অতীতে কি হয়নি, ভবিষ্যতে কি করা উচিত। যার মধ্যে একটি কথা আমার খুব ভালো লেগেছে, যে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে তারা এই রাজ্যে 6টি অ্যাস্ট্রোটাফ ফুটবল গ্রাউন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন, যার মধ্যে 2টি অ্যাস্ট্রোটাফ তৈরি হয়েছে, বাকি 4টি হওয়ার পথে। আমি তাকে জানাই যে সম্ভবত ত্রিপুরা ফুটবলের একটা স্বর্ণ যুগ শুরু হতে চলেছে। কারণ আপনি যদি ভালো ফুটবলার তৈরির স্বপ্ন দেখেন, যদি আপনি ভালো ফুটবল খেলার আশা রাখেন, তাহলে অবশ্যই আপনাকে ভালো মাঠের ব্যবস্থা করতে হবে। আপনি শুরু করেছেন ফুটবলার তৈরি করার জন্য, কিন্তু আপনার উপরে যে অ্যাডিশনাল বার্ডেন এলো, যে করবে সে এত খরচ করার জায়গা নেই আজকে বর্তমান জায়গায়। কনসেপ্টটা কেন না, আমি বলে দিচ্ছি আপনাকে। এর ফলে কি হচ্ছে, আপনি 30টা ছেলেকে নিয়ে শুরু করলেন একাডেমি, কি 50টা ছেলেকে নিয়ে শুরু করলেন একাডেমি। আপনি তাকে 12 বছরে নিয়েছেন কি 14 বছরে নিয়েছেন। আপনি জানেন না আগামী 5 বছর বাদে এই 30-এর মধ্যে কোন 5 জন কি কোন 3 জন কি কোন 30 জন আন্তর্জাতিক স্তরে হবে। কিন্তু আপনাকে সকলের জন্য একই খরচ করতে হবে। 5 বছর বাদে আপনি যে সময়, শ্রম এবং অর্থ করলেন, দেখলেন যে তার রিটার্ন এলো। তো সেহেতু এখন আধুনিকভাবে আমাদের ভাবতে হবে। আমাদের ভাবতে হবে যার যে কাজ সে সেই কাজ করুক। পড়াশোনা দেওয়ার দায়িত্ব স্কুল পড়াশোনা দিই, স্কুলে পৌঁছানোর দায়িত্ব বাবা মা পৌঁছে দিই। আমাদের দায়িত্ব তার ছেলেকে ফুটবল শেখানো। ফুটবল শেখানোটা যেন কীভাবে হয়, এবং ওই খরচের মধ্যে ধরুন আপনি 100 টাকা খরচ করছেন 30টা ছেলেকে আবাসিক রাখার জন্য, কিন্তু দেখা গেল যে আপনি যখন অনাবাসিক করছেন এবং শুধু ফুটবলে ফোকাস করছেন, হয়তো ওই একই টাকায় 30-এর জায়গায় 90টা ছেলেকে আপনি দেখতে পাচ্ছেন। আপনার পুলটা বেড়ে যাচ্ছে। যখন আপনার নিচের পুল বাড়ছে পিরামিড স্ট্রাকচারে, তখন ধীরে ধীরে যখন উপরে উঠবে সেই প্রতিভাগুলো, যদি 10% আপনার সাকসেস রেশিও হয়, 30-এ আপনি 3টে ছেলে পেতেন, 90-তে 9টা ছেলে পাবেন। অর্থের খরচ কিন্তু একই, আপনার সময় হয়। আমি আর আপনি আজকে বসে যেভাবে যে উৎসাহ নিয়ে কথা বলছি, 5 বছর বাদে আমাদের এই বিষয়ে একই উৎসাহ থাকবে তার গ্যারান্টি নেই। আমরা জীবনের 5 বছর হারাবো, দেশ 5 বছর হারাবে। এই কারণে একাডেমি এখন বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে। আমরা গ্রাসরুট ডেভেলপমেন্ট করছি। আপনাদের আমার বলতে পেরে বড় আনন্দ হচ্ছে যে ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে, আপনাদের মতো রাজ্য সরকারের সহযোগিতায় আমরা সারা ভারতে 10,000 স্কুলে 18 লক্ষ ছেলে মেয়েকে একই সাথে একই পদ্ধতিতে ফুটবল ট্রেনিং দেব। তো আজ থেকে 5 বছর বাদে যদি এই
এই স্কিমটা আমরা 18 লক্ষ ছেলে মেয়েকে ফুটবল শেখাতে পারি, আর যদি আমাদের সেখানে যদি 10% সাকসেস রেশিও থাকে, তাহলে আপনি বুঝতে পারছেন, তাহলে আমরা 1,80,000 ছেলে মেয়েকে আমরা যে বেসিক্স যে রয়েছে ফুটবলারদের, তার থেকে আমরা প্রশিক্ষিত করতে পারছি।